অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের ক্লাস বাংলাদেশ কর ব্যবস্থা। আজকে এটি দ্বিতীয় লেকচার। আজকে আমাদের আলোচনার বিষয় করের শ্রেণী বিভাগ ও কর কর্তৃপক্ষ এবং আয়কর পরিচিতি। আমি মোহাম্মদ মাসুম কবির, সহকারী অধ্যাপক, নোয়াখালী সরকারি কলেজ। আমরা এখানে দেখছি আমাদের আজকের বিষয়গুলো। আমি একটা কলেজ শ্রেণী বিভাগ এখানে দিয়েছি। ছকের মধ্যে আলোচনা করবো আমরা। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সময়ের সংখ্যা ভিত্তিক শ্রেণী বিভাগ। এক্ষেত্রে দুই ধরনের কর রয়েছে, একক কর এবং বহুবিধ কর। আমরা একক করের ক্ষেত্রে বলতে পারি কোন দেশে যদি একটি মাত্র কর ধার্য করা হয় তাহলে তাকে একক কর বলে। প্রাচীনকালে এই ধরনের কর ব্যবস্থা ছিল, বর্তমানে আসলে এই ধরনের করের ব্যবস্থা নেই বললেই চলে। বহুবিধ কর বর্তমানে মূলত বহুবিধ করই রয়েছে যখন কোন দেশে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে একাধিক কর ধার্য করা হয়। অর্থাৎ এই বিষয়টা এরকম যে যেমন আয়ের উপর আয় কর, সম্পদের উপর সম্পদ কর, অথবা বিক্রয় বিক্রয় কর, এরকম বিভিন্ন ক্ষেত্রে যে আয়টাকে ধার্য করা হয় সেটা হলো বহুবিধ কর। আমরা এবার করের হার ভিত্তিক শ্রেণীবিভাগ করতে পারি। করের হার ভিত্তিক শ্রেণীবিভাগ দেখো আমাদের তিন প্রকার রয়েছে: প্রগতিশীল কর, আনুপাতিক কর এবং পশ্চাৎ গতিশীল কর। প্রগতিশীল কর হলো করের ভিত্তি, যেমন মোট আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে যদি গড় করের হার বৃদ্ধি পায় তাহলে তাকে প্রগতিশীল কর বলে। তবে প্রান্তিক করের হার সবসময় গড় করের হার থেকে বেশি হবে। আনুপাতিক কর, কর ভিত্তির পরিবর্তন হলে মোট কর বৃদ্ধি পেলে কিন্তু আয়ের হার সমান থাকলে তাকে আনুপাতিক কর বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি। সাপোজ যদি করের হার 10% হয়, একজন ব্যক্তি 1 লক্ষ টাকা হয়, তাহলে তার আয় হবে 10,000, কর হবে 10,000 টাকা। যদি আয় তার 2 লক্ষ টাকা হয় সেক্ষেত্রে তার কর হবে 20,000 টাকা। অর্থাৎ কি করের হার একই হলো কিন্তু করের পরিমাণটা তার আনুপাতিক হারে বৃদ্ধি পেল। পশ্চাৎ গতিশীল কর, করের ভিত্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি মোট করের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু গড় কর হার হ্রাস পায় তখন তাকে পশ্চাৎ গতিশীল কর বলে। আমরা এবার দেখি কর ভার ভিত্তিক শ্রেণীবিভাগ। এই কর ভার ভিত্তিক শ্রেণীবিভাগ দেখো দুই প্রকার: প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। প্রত্যক্ষ করটা কি? যে করের কর ঘাত ও করপাত একই ব্যক্তির উপর পড়ে বা প্রতিষ্ঠান বহন করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলে। প্রত্যক্ষ কর যার উপরে প্রথমে ধার্য হবে তাকে বহন করতে হবে, এটি সঞ্চালন করা যায় না। যেমন তোমার আয়কর বা সম্পদ কর। পরোক্ষ কর, যে করের কর ঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয় তাকে পরোক্ষ কর বলে। অর্থাৎ যার উপর কর ধার্য করা হয় তার করভার অন্যের উপর চাপাতে পারে। এরূপ করের ক্ষেত্রে করঘাত করদাতা বহন করলেও করপাত অন্য ব্যক্তি বহন করে, যেমন বিক্রয় কর, আবগারি শুল্ক, ভ্যাট ইত্যাদি। আমাদের এরপর রয়েছে কর আরোপের বিষয়ভিত্তিক শ্রেণীবিভাগ। দুই প্রকার: ব্যক্তিবাচক, কর্মবাচক। ব্যক্তিবাচক কর হলো যে কর করদাতা কর প্রদানের সামর্থ্যের সাথে সমন্বয় করা হয় তাকে ব্যক্তিবাচক কর বলে, যেমন আয়কর। আর কর্মবাচক কর হলো যে কর ব্যক্তির ধার্য না করে ব্যক্তির ক্রিয়াকলাপের উপরে ধার্য করা হয় তাকে কর্মবাচক, যেমন কি সম্পদ নিজ অধিকার রাখতে কর, বিক্রয় কর ইত্যাদি। আমরা এবার দেখব নমনীয়তার ভিত্তিতে শ্রেণীবিভাগ। এখানে দুই ভাগে আছে, একটা হলো নমনীয়, একটা হলো অনমনীয়, অথবা স্থিতিস্থাপক কর এবং অস্থিতিস্থাপক কর। স্থিতিস্থাপক কর কিরকম? যে করের ক্ষেত্রে কর ভিত্তির পরিবর্তনের হারের চেয়ে করের হারের পরিবর্তন বেশি হয় তাকে নমনীয় কর বলে। সাধারণত প্রগতিশীল কর হলে আয়কর স্থিতিস্থাপক হয়। অস্থিতিস্থাপক কর বা অনমনীয় কর, যে করের ক্ষেত্রে কর ভিত্তির পরিবর্তনের হারের চেয়ে করের হারের পরিবর্তন কম হয় তাকে অনমনীয় কর বলে বা অস্থিতিস্থাপক কর বলে। কর ধার্যের ভিত্তি
শ্রেণীবিভাগ। এই 4 প্রকার: আয়ের উপর কর, সম্পদের উপর কর, লেনদেনের উপর কর, জনসাধারণের উপরে কর। আয়ের উপরে কর। একজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়ের উপর কর বলে, যেমন আয়কর। সম্পদের উপর কর। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সম্পদের উপর যে কর প্রদান করে তাকে সম্পদের উপর কর বলে, যেমন সম্পদ কর। লেনদেনের উপর কর। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার লেনদেনের উপর যে কর প্রদান করতে হয় তাকে লেনদেনের উপর কর বলে, যেমন বিক্রয় কর বা মূল্য সংযোজন কর। আর ব্যক্তির মাথা প্রতি বা ব্যক্তির সংখ্যা প্রতি যে কর প্রদান করতে হয় তাকে জনগণের কর বলা হয়, এটাকে এককালীন কর বলা হয়। এরপর রয়েছে আমাদের করের রাজবৃদ্ধি ভিত্তিক শ্রেণীবিভাগ। 2 প্রকার: ধনাত্মক কর, ঋণাত্মক কর। যে কর সরকারের রাজস্ব আয়কে বৃদ্ধি করে তাকে ধনাত্মক কর বলে। অন্যদিকে যে কর সরকার রাজস্ব আয়কে হ্রাস করে তাকে ঋণাত্মক কর বলে, যেমন আমাদের পেনশন বা গ্র্যাচুইটি ইত্যাদি। আর সর্বশেষ রয়েছে আরোপকারী ভিত্তিক শ্রেণীবিভাগ। 2 প্রকার: কেন্দ্রীয় কর, স্থানীয় কর। কেন্দ্রীয়, আমাদের দেশে আসলে সকল করই কেন্দ্রীয় কর, কারণ যেহেতু আমাদের দেশে কোনো প্রদেশ বা প্রাদেশিক ব্যবস্থা নেই। তবে স্থানীয়ভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক যে কর ধার্য করা হয় বা চার্জ করা হয় তাকে স্থানীয় কর বলে। এইগুলো আমাদের করের শ্রেণীবিভাগ। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। যে করের করঘাত ও করপাত একই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বহন করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলে। অর্থাৎ প্রাথমিকভাবে যার উপর কর ধার্য করা হয় শেষ পর্যন্ত তাকে সেই করের ভার বহন করতে হয়, অন্য কারো উপর চাপানো যায় না, তাকে প্রত্যক্ষ কর বলে। প্রত্যক্ষ করের ক্ষেত্রে কর সঞ্চালন করা যায় না, যেমন আয়কর, সম্পদ কর, দান কর ইত্যাদি। পরোক্ষ কর। পরোক্ষ কর হচ্ছে সেই কর যার করভার প্রাথমিকভাবে ধার্যকৃত করদাতার উপর না থেকে অন্য উপর বর্তায়। অর্থাৎ প্রথমে যার উপর কর ধার্য করা হয় সে করের বোঝা চূড়ান্তভাবে অন্যের উপর চাপিয়ে দিতে পারে। প্রাথমিক কর ধার্য ভারকে করপাত বলে, করঘাত। এই করঘাত যখন অন্যের উপর চাপায় তখন তাকে বলে করপাত। পরোক্ষ করের ক্ষেত্রে করঘাত ও করপাত ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে, যেমন বিক্রয় কর, আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর ইত্যাদি। করের হার অনুসারে করের শ্রেণী বিভাগ। যার উপর কর ধার্য করা হয় তাকে করের ভিত্তি বলে। মোট করকে মোট ভিত্তি দিয়ে ভাগ করলে পাওয়া যায় করের হার। কর হার ভিত্তিক হার আবার 3 প্রকার: প্রগতিশীল কর। কর ভিত্তি, যেমন মোট আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে যদি করের হার বৃদ্ধি পায় তাহলে তাকে প্রগতিশীল কর বলে। তবে প্রান্তিক করের হার গড় করের হারের চেয়ে সর্বদা অধিক থাকবে। কর ভিত্তির পরিবর্তন হলে, মোট কর বৃদ্ধি পেলে কিন্তু করের হার সমান থাকলে তাকে আনুপাতিক কর বলে। যেমন করের হার 10% হলে এবং একজন ব্যক্তির মোট আয় 1 লক্ষ টাকা হলে মোট কর পরিমাণ হবে 10,000 টাকা। ওই ব্যক্তির আয় বৃদ্ধি পেয়ে 2 লক্ষ টাকা হলে করের হার অপরিবর্তিত থাকলে মোট করের পরিমাণ বৃদ্ধি পেয়ে 20,000 টাকা দাঁড়াবে। অর্থাৎ আনুপাতিক কর বলতে করের পরিমাণে হ্রাস বৃদ্ধিকে বোঝায়, কিন্তু কর হার সর্বদা সমান থাকে। পশ্চাৎ গতিশীল কর। কর ভিত্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যদি মোট করের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু গড় হার কমে যায় তাহলে তাকে পশ্চাৎ গতিশীল কর বলে। যেমন কোনো ব্যক্তির আয় যখন 1 লক্ষ টাকা, তার করের পরিমাণ 10,000 টাকা, তখন গড় কর হবে 10%। কিন্তু মোট আয় যখন 2 লক্ষ টাকা এবং করের পরিমাণ যদি 15,000 টাকা হয় তাহলে গড় করের হার 7.5% হবে। এই ধরনের করকে পশ্চাৎ গতিশীল কর বলে। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের একক কর ও বহুবিধ কর কোনটি সমর্থনযোগ্য? যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা অপরিসীম, কারণ সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কল্যাণের সাধনে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ সংগ্রহে সরকারকে প্রায় সর্বত্রই করের উপর নির্ভর করতে হয়। কর সংগ্রহের নানাবিধ পদ্ধতি রয়েছে,
তার মধ্যে সংখ্যাভিত্তিক শ্রেণীবিভাগ দুটি, যথা একক কর ও বহুবিধ কর। বাংলাদেশের উন্নয়নশীল দেশে কোনটি বেশি সমর্থনযোগ্য তা জানার পূর্বে কর দুটির সংজ্ঞা জানা প্রয়োজন। একক কর, কোন দেশে যদি একটি মাত্র কর আরোপ করা হয় তাহলে তাকে একক কর বলে। কোন দেশে মাথাপিছু কর নির্দিষ্ট করে দিলে তাকে একক কর বলা হবে। বহুবিধ কর, কোন দেশে যদি একাধিক বিষয়ের ভিত্তিতে একাধিক কর আরোপ করা হয় তাহলে তাকে বহুবিধ কর বলে, যেমন আয়কর, দান কর, বিক্রয় কর ইত্যাদি। এখানে আয় ভিত্তিক আয়কর, বিক্রয় ভিত্তিক বিক্রয় কর, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভিত্তিতে ভিন্ন ভিন্ন কর প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে অনেক অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ করের কোন পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করা হবে তা নির্ভর করে করের কোন পদ্ধতি একটি উত্তম কর ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ পূরণ করে থাকে। একক কর ব্যবস্থায় একটি উত্তম কর পদ্ধতির সামর্থ্যের নীতি, সম্পদের সুষম বন্টন নীতি, নমনীয়তার নীতি, উৎপাদনশীলতার নীতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে না, তাই এটি আসলে কোনো উত্তম কর পদ্ধতি নয়। এই উৎস থেকে যে পরিমাণ কর আদায় করা সম্ভব তা একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পর্যাপ্ত নয়। পক্ষান্তরে বহুবিধ কর ব্যবস্থায় একটি উত্তম কর ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ যেমন সামর্থ্য নীতি, সম্পদের সুষ্ঠু বন্টনের নীতি, নমনীয়তার নীতি, উৎপাদনশীলতার নীতি ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, তাই এটি তুলনামূলকভাবে একটি উত্তম কর ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক ও বহুবিধ। এই উৎস থেকে যে পরিমাণ কর আদায় করা হয় তা একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা উন্নয়নে যথেষ্ট। এই উৎস থেকে আয় নমনীয়, স্থিতিস্থাপক। তাই আমরা বলতে পারি বাংলাদেশের উন্নয়নশীল দেশে একক কর নয়, বহুবিধ করই ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য। অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা। অর্থনৈতিক উন্নয়ন বলতে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় জাতীয় আয় বৃদ্ধিকে বোঝায়। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য জাতীয় আয় বৃদ্ধি করা প্রয়োজন। জাতীয় আয় আবার জাতীয় উৎপাদন নির্ভর। জাতীয় উৎপাদন আবার সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর নির্ভরশীল। সম্পদের সুষ্ঠু ব্যবহার আবার কতগুলো উপাদানের উপর নির্ভরশীল। এক্ষেত্রে কর অর্থনৈতিক উন্নয়নে নিয়মিত ভূমিকা পালন করে। সরকার করের মাধ্যমে উৎপাদনের 4টি উপাদান যথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করতে পারে। সরকার করের মাধ্যমে কোনো দ্রব্যের উৎপাদন হ্রাস বৃদ্ধি করতে পারে, অতিরিক্ত কর করা বা কর প্রত্যাহার করা সম্ভব। সরকার কর আরোপের মাধ্যমে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। করধার্যের মাধ্যমে আয় পুনর্বণ্টন সুষম করে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। সরকার কর আরোপ করে রাজস্ব সংগ্রহ করে মৌলিক শিল্প প্রক্রিয়া, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ ইত্যাদির মাধ্যমে অর্থনৈতিক গতি ত্বরান্বিত করতে পারে। সরকার প্রয়োজন অনুযায়ী কর হার পরিবর্তন করে অর্থনৈতিক ধারা অব্যাহত রাখতে পারে। সঞ্চয়, বিনিয়োগ ও মূলধন গঠনের মাধ্যমে কর অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারে। মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনে অন্যান্য রাজস্ব নীতির সাথে কর নীতিকে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে ব্যবহার করতে পারে। ব্যক্তি বিশেষ ও অঞ্চল বিশেষে অর্থনৈতিক বৈষম্য দূর করে সার্বিক উন্নয়ন করতে পারে। কোন বিশেষ পণ্য উৎপাদনে সহায়তা করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দেশীয় শিল্প সংরক্ষণে বিদেশি পণ্যের উপর অতিরিক্ত কর আরোপ করা করে উন্নয়ন সম্ভব। ক্ষতিকর বিলাস দ্রব্যের উৎপাদন কর আরোপ করে হ্রাস করে উন্নয়ন সম্ভব। উপরোক্ত আলোচনা থেকে ইহাই প্রতীয়মান হয় যে দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা ব্যাপক, কারণ করের মাধ্যমে রাজস্ব সৃষ্টি হয় এবং রাজস্বের ধারা সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আয়ের সংজ্ঞা। আয় বলতে সাধারণত অর্জনকে বোঝায়। একজন হিসাব বিজ্ঞানীর কাছে আয় বলতে ব্যয়ের উপর মোট আয়ের আধিপত্য বোঝায়।
একজন অর্থনীতিবিদের নিকট আয় বলতে বোঝায় সম্পদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। আয়কর আইনে আয়ের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। তারপর 1984 সালে আয়কর অধ্যাদেশের 2-34 ধারায় আয়ের যে সংজ্ঞা প্রদান করে তা নিম্নরূপ। অধ্যাদেশের 20 ধারা মোতাবেক যে কোনো উৎস হতে প্রাপ্ত আয়, মুনাফা বা অর্জন যা অত্র ধারার যে কোনো বিধান মোতাবেক করযোগ্য। এখানে উৎস বলতে 7টি উৎসের কথা বলা হয়েছে, যথা বেতন খাতে আয়, সিকিউরিটি সুদ খাতে আয়, গৃহ সম্পত্তি খাতে আয়, কৃষি খাতে আয়, ব্যবসা বা পেশা খাতে আয়, মূলধনী লাভ খাতে আয় এবং অন্যান্য উৎস খাতে আয়। উপরোক্ত আয়, মুনাফা বা অর্জন বা লাভ নির্ণয়ে যে কোনো ধরনের লোকসান, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বীমা কোম্পানি অর্জিত মুনাফা বা প্রাপ্তি। এই অধ্যাদেশের যে কোনো বিধানের আওতায় বাংলাদেশে প্রাপ্য, অর্জিত বা প্রাপ্ত অথবা প্রাপ্য, অর্জিত বা প্রাপ্ত বলে বিবেচিত আয়। 2016 সালের অর্থ আইনে বলা হয়েছে করযোগ্য যে কোনো প্রাপ্তি, উৎসকর কর্তনযোগ্য যে কোনো আয় এবং আয়কর অধ্যাদেশের যে কোনো বিধান অনুযায়ী আয়কে আয় বলতে হবে। আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের বৈশিষ্ট্য। আয়কর ধার্যের উদ্দেশ্যে আয় বলতে আয়কর আইনের অনুসারে বলা হয় যে আয়ের উপর কর ধার্য করা যায় তাকে বোঝায়। যে আয়ের উপর কর ধার্য করা যায় তাকে বোঝায়। আয়কর ধার্য উদ্দেশ্যে আয়ের কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা নিম্নরূপ। অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের প্রধান বৈশিষ্ট্য হলো আয় অর্থ বা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে এবং তা করযোগ্য হতে হবে। যেমন মালিকের নিকট থেকে কর্মীর প্রাপ্ত বেতন করযোগ্য আয় এবং আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়। আবার মালিকের নিকট থেকে কর্মী যাতায়াতের জন্য যানবাহন পেলে সেটি সুবিধাও অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। রাজস্ব জাতীয় প্রাপ্তি। আয়কর অধ্যাদেশ 1984 সালের 34 ধারা বিধান অনুযায়ী আয় রাজস্ব জাতীয় প্রাপ্তি হবে। আবার এটা মূলধন জাতীয় প্রাপ্তি হতে পারে, যেমন ক্ষতিপূরণ হিসাবে প্রাপ্ত বা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে অন্তর্ভুক্ত হবে, এবং সেটি হবে মূলধনী লাভ। তৃতীয় পক্ষের নিকট থেকে প্রাপ্ত। আর অবশ্যই তৃতীয় পক্ষের নিকট থেকে প্রাপ্ত হতে হবে, কারণ নিজের সাথে লেনদেন হতে পারে না, হলো তা আয় বলে বিবেচিত হবে না। কিন্তু বিনিয়োগের সুদ প্রাপ্তি, বাড়ি ভাড়া প্রাপ্তি ইত্যাদি আয় হিসাবে বিবেচিত হবে। নিয়মিত ও অনিয়মিত প্রাপ্তি। আয়টা নিয়মিত প্রাপ্তি হতে পারে, আবার অনিয়মিত প্রাপ্তি হতে পারে। যেমন বেতন খাতে আয়, এটা নিয়মিত প্রাপ্তি। আবার শান্তি বিনোদন ভাতা, এটি অনিয়মিত প্রাপ্তি। বা লটারি থেকে প্রাপ্তি, এটা একটা অনিয়মিত প্রাপ্তি। প্রাপ্য ও প্রাপ্ত প্রাপ্য আয়, অর্থাৎ আয় বর্ষে আয় প্রাপ্ত হলে সেটি তো আয় হবে, যদি প্রাপ্য হয় অর্থাৎ বকেয়া থাকে তবু সেটি আয় হিসেবে বিবেচিত হবে। নির্দিষ্ট খাত থেকে আয়, হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট খাত থাকতে হবে। যেমন 20 ধারা অনুসারে আয় 60টি খাতের কথা বলা হয়েছে, আবার 24 বিধি অনুযায়ী আয় 10টি খাতের কথা বলা হয়েছে। এই যে কোনো একটি খাত থেকে আয় হতে হবে। আয় বৈধ এবং অবৈধ প্রাপ্তি হবে। যেমন বেতন খাতে আয় বা বিক্রয় খাতে আয়, এটি হলো বৈধ আয়। আবার যদি কোনো ব্যক্তি ঘুষ বাবদ বা অবৈধ ভাবে 5 লাখ টাকা ইনকাম করে, তাকেও অব্যাখ্যায়িত আয় হিসাবে আয় বলে গণ্য করতে হবে এবং করধার্য আয় হিসেবে বিবেচনা করতে হবে। আয় লোকসানকে অন্তর্ভুক্ত করে। আয়ের মধ্যে লোকসান অন্তর্ভুক্ত থাকবে। লোকসানকে অন্তর্ভুক্ত করা হয় এই অর্থে যে কোনো নির্দিষ্ট বছরে বিভিন্ন খাতের সাথে কোন নির্দিষ্ট খাতে লোকসান হলে তার সমন্বয় করে নেওয়ার জন্য মূলত এটা বলা হয়েছে। খসিত সম্পত্তির আয়। খসি সম্পত্তি ব্যবহার থেকে বা সত্ত্ব ব্যবহার করে প্রাপ্তিকে আয় হিসেবে বিবেচিত করা হয়। যেমন মেশিন ব্যবহার করে উৎপাদন, খনি থেকে উৎপাদিত মাল বিক্রয় করা অর্থ, এসবগুলো আয়। বাধ্যতামূলক ও স্বেচ্ছামূলক প্রাপ্তি।
আয় বাধ্যতামূলক বা স্বেচ্ছামূলক প্রাপ্তি উভয় হতে পারে। বেতন ও বোনাস বাধ্যতামূলক প্রাপ্তি। আবার চাকরির শর্ত না থাকা অবস্থায় মালিক যদি কর্মচারীকে যাতায়াতের জন্য গাড়ি দেয় তাহলে তা অবশ্যই আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। প্রকৃত আয়, আয় অবশ্যই প্রকৃত হতে হবে। অপ্রকৃত আয় হিসেবে বিবেচনা করা যাবে না। যেমন বেতন ও বাড়ি ভাড়া প্রকৃত আয়, বর্তমানে প্রাপ্য আয়। কাল্পনিক কোনো আয়কে আয় হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে না। আকস্মিক আয়, হঠাৎ অপ্রত্যাশিত রাস্তায় কুড়িয়ে পাওয়া অর্থ আয় নয়, তবে শব্দপূরণ, লটারি, তাজবাজ ইত্যাদি থেকে প্রাপ্ত আয় কিন্তু আয় হিসেবে গণ্য হবে। ক্ষতিপূরণের জন্য ক্ষতিপূরণ, ব্যবসায় কোনো ক্ষতি হলে ক্ষতির বিপক্ষে যে ক্ষতিপূরণ পাওয়া যাবে তা মূলধন জাতীয় হলো আয় হিসেবে গণ্য হবে। দান বা বকশিস, নিয়ম অনুযায়ী দান বা বকশিস আয় বলে গণ্য হবে। যেমন হোটেলের পরিচালকরা যে বকশিস পায় তা তাদের জন্য আয়। আবার স্নেহ মায়া মমতার বসবাদীকে কেউ যদি দান করে সেটি অবশ্য আয় নয়। পূর্বের বছরের উদ্বৃত্ত, আয় নয়, আয় হতে হলে নতুন বছরে আসতে হবে। এগুলো আমাদের আয় ধার্য উদ্দেশ্যে আয়ের বৈশিষ্ট্য। আমরা এবার দেখবো আয় বিভিন্ন খাত সমূহ। 1984 সালে আয় অধ্যাদেশে 20 ধারা মোতাবেক 60টি আয়ের উৎস কথা বলা হয়েছে, যেগুলো আমরা দেখি কিরকম। বেতন খাতে আয় ধারা 21, সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22, গৃহ সম্পত্তি খাতে আয় ধারা 24, কৃষি খাতে আয় ধারা 26, ব্যবসা বা পেশা খাতে আয় ধারা 28, মূলধনী লাভ খাতে আয় ধারা 31 এবং অন্যান্য উৎস আয় ধারা 33। এবার আমরা কিন্তু বর্তমান আয়কর বিধিমালার বিধি 24 অনুযায়ী আয়কর এখানে মোট 10টি আয়ের খাতের খাত উল্লেখ করা হয়েছে। এগুলো কি? আগে 60টি রয়েছে, সঙ্গে নতুন 3টি যোগ হয়েছে। নতুন যে 3টি যোগ হয়েছে সেগুলো আমরা দেখি কি কি যোগ হয়েছে। আমাদের সবগুলো আগে রয়েছে। নাম্বার 6, ফার্মের আয়ের অংশ বিধি 24 অনুযায়ী আসছে। স্বামী বা স্ত্রী বা নাবালক সন্তানের আয়, এটা ধারা 43(4) হিসেবে নতুন আসছে। মূলধনী লাভ খাতে আয়, এটা তো আগেও ছিল 31। অন্যান্য উৎস খাতে আয় ধারা 33 আগেও ছিল। বৈদেশিক আয় বিধি 24, এই 3টি, অর্থাৎ আমাদের এই একটি হলো ফার্মের আয়ের অংশ বিধি 24, স্বামী স্ত্রী বা নাবালক সন্তানের আয় ধারা 43(4) অন্য এবং বৈদেশিক আয়, এটা আমাদের নতুন এই 3টি আয় আসছে বিধি 24 অনুযায়ী আসছে। আয়করের সংজ্ঞা, আয়কর আইনের আওতায় এক বা একাধিক উৎস থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের উপর আরোপযোগ্য বার্ষিক করকে আয়কর বলে। অর্থাৎ সরকার দেশের সাধারণ প্রয়োজন মেটানোর জন্য কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি বা প্রতিষ্ঠানের আয়ে ন্যূনতম কার্যকর সীমা অতিক্রম করলে প্রত্যক্ষ কর হিসেবে বাধ্যতামূলকভাবে উক্ত ব্যক্তির নিকট থেকে কর বাবদ যে অর্থ আদায় করে তাকে আয়কর বলে। আয়কর শব্দটি আয় ও কর শব্দ দ্বারা সমন্বয়ে গঠিত, যার ব্যাখ্যাটা আমরা দেখি কেমন। নির্দিষ্ট উৎস থেকে নিয়মিতভাবে বা আশানুরূপ নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে আয় বলে। অনুরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে বাধ্যতামূলকভাবে যে অর্থ সরকারকে প্রদান করা হয় তাকে কর বলে। তাহলে আমরা কি জানলাম? সুতরাং আয়ের উপর আরোপযোগ্য বার্ষিক করকেই আয়কর বলে। আয়কর বিষয়ে আইনগত বিধান নিম্নরূপ। দেখি আইনগত বিধানগুলো কিরকম আছে। কোন ব্যক্তি আয়ের উপর আরোপযোগ্য বার্ষিক কর, আয় বর্ষের মোট আয়ের উপর কর বর্ষে নির্ধারিত হারে ধার্যকৃত কর, আয় ব্যতীত অন্য কোনো কিছুর উপর কর আর আয়কর নয়। আয়ের উপর সরকারকে প্রদেয় অর্থই হলো আয়কর। আয়কর একটি একক কর, পৃথক পৃথক করের সমষ্টি নয়। আয়করের বৈশিষ্ট্য দেখি আমরা। আয়কর একটি প্রত্যক্ষ কর যা সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করা হয়। এটি সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস। আয়করের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নীতিমালা রয়েছে যা এমনি আলোচনা করা হলো। প্রত্যক্ষ কর, আয়কর একটি প্রত্যক্ষ কর। এই কর ব্যক্তির উপর সরাসরি আরোপ করা হয়। এর করভার অন্যের উপর স্থানান্তর করা বা সঞ্চালন করা যায়
না। কর হার সংসদের আইন কর্তৃক ধার্যকৃত। আয়কর হার সংসদের আইন দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ অর্থ আইন দ্বারা, যা অর্থ আইন নামে পরিচিত। বার্ষিক কর কোন ব্যক্তির বার্ষিক আয়ের উপর আরোপযোগ্য করটি হলো আয়কর, আয় বর্ষ, কর বর্ষ। এটি আয় বর্ষের মোট আয়ের উপর কর বর্ষে নির্ধারিত হারে কর ধার্যকৃত কর। একক কর আয়কর একটি একক কর, পৃথক পৃথক করের সমষ্টি নয়। সামর্থ্যের নীতি আয়কর ব্যবস্থা সামর্থ্যের নীতি দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী আয়কর প্রদান করা হয়। আয়করের ভিত্তি আয়করের ভিত্তি হলো মোট আয়, অর্থাৎ মোট আয়ের উপর করের হার প্রয়োগ করে আয়কর নির্ধারিত হয়। রাজস্ব জাতীয় আয় আয়কর সাধারণত রাজস্ব জাতীয় আয়, এটি মূলধন জাতীয় আয় হবে না। ব্যক্তির আয়ের উপর আরোপিত এটি আয়কর অধ্যাদেশের 240 ধারা অনুযায়ী একক ব্যক্তি, ফার্ম, যৌথ মূলধনী, যৌথ হিন্দু পরিবার, ব্যক্তি সংঘ, স্থানীয় কর্তৃপক্ষ, কোম্পানি ও কৃত্রিম ব্যক্তি সত্ত্বে আয়ের উপর কর ব্যবস্থা। সারচার্জ আয়কর অধ্যাদেশের 16 এর ধারা অনুযায়ী আয়কর অতিরিক্ত সারচার্জ আরোপ করা হয়, যা অর্থ আইনের মাধ্যমে নির্ধারিত হতে হবে। দ্বিতীয় তফসিলের কর হার এ ধারা অনুযায়ী অর্থ আইনের কর হার না ধরে দ্বিতীয় তফসিলের কর হার নিম্নোক্ত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কোম্পানি ব্যতীত অন্যান্য অনিবাসী ব্যক্তির আয়, মূলধনী লাভ খাতে অনাকৃত আয়, লটারি, জুয়া, বাজি ধরা, শব্দ রেয়ালি ইত্যাদি আয়। আয় বর্ষে কর ধার্যকরণ ব্যবসা বন্ধ করা বা বাংলাদেশ ত্যাগকারী করদাতার ক্ষেত্রে আয় বর্ষে কর ধার্য করতে হবে। যখন হয় তখন কর নীতি অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী যখন হয় তখন কর ধার্য করা হয়। আয়ের উপর কর এটি করদাতার আয়ের উপরে প্রদান করা হয়, আয় ব্যতীত অন্য কিছুর উপর আয়কর হয় না। সরকার প্রদত্ত আয়কর সরকারকে প্রদান করা হয়, অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানকে আয়কর প্রদান করা যাবে না। আমরা এবার দেখি আয়করের উদ্দেশ্য কি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা, বৈদেশিক সম্পর্ক উন্নয়ন, সামাজিক অর্থনৈতিক উদ্দেশ্য সাধন উদ্দেশ্যে একটি দেশের জনগণের উপর আয়কর ধার্য করে রাজস্ব তহবিল সংগ্রহ করাই মূলত আয়কর ধার্যের উদ্দেশ্য। এছাড়াও আরো নানাবিধ উদ্দেশ্যে আয়কর ধার্য করা হয়। আয়কর ধার্যের উদ্দেশ্য সমূহ আমরা কি দেখি। রাজস্ব আদায় আয়করের প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব আদায় করা। সরকার নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়, আর এই জন্য মূলত আয়কর ধার্য করা প্রয়োজন। সামাজিক উন্নয়ন সরকারের সামাজিক উন্নয়ন কাজ সম্পাদনের উদ্দেশ্যে আয়কর কর ধার্য করা প্রয়োজন হয়। যেমন সরকার সমাজ সেবা মন্ত্রণালয় উদ্যোক্তার মাধ্যমে যে সকল ব্যয় হয় সবই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে, আর এগুলো পরিচালনা করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন হয়, আর এই উদ্দেশ্যে আয়কর ধার্য করা হয়। অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন করা কর ধার্যের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অর্থনৈতিক উন্নয়ন বলতে মাথাপিছু আয় বৃদ্ধি, প্রবৃদ্ধির হার বৃদ্ধি, বেকার সমস্যার সমাধান ইত্যাদি বোঝানো হয়েছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি আর্থিক উন্নয়নে কর ধার্যের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। দেশীয় উৎপাদন বৃদ্ধি করে এবং বিদেশি পণ্যের ব্যবহার হ্রাস উদ্দেশ্য আয়কর ধার্য করা হয়, অর্থাৎ দেশীয় পণ্যের ক্ষেত্রে কর হার হ্রাস করে এবং একই পণ্য আমদানির ক্ষেত্রে কর হার অধিক হারে কর ধার্য করে দেশীয় উৎপাদন বৃদ্ধি ব্যবস্থা করা হয়। ভোগ নিয়ন্ত্রণ ক্ষতিকর পণ্য ভোগ্য পণ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ উদ্দেশ্যে আয়কর আরোপ করা হয়। ক্ষতিকর দ্রব্য সামগ্রী যেমন মদ, গাঁজা ইত্যাদি, সিগারেট ইত্যাদি ক্ষেত্রে অধিক হারে কর ধার্য করা হয়, যাতে এই ধরনের ক্ষতিকর দ্রব্য ভোগ হ্রাস পায়। বিলাস দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ একই রকম বিলাস দ্রব্যের ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার অধিকারে কর ধার্য করে থাকে, যেন এর ব্যবহার নিরুৎসাহিত হয় এবং ব্যবহার নিয়ন্ত্রণ হয়ে থাকে। সম্পদের সুষম বন্টন সম্পদের সুষম বন্টন করা আয়করের একটি অন্যতম উদ্দেশ্য। ক্রমবর্ধমান কর আরোপ করে, অর্থাৎ ধনীদের নিকট থেকে অধিক হারে কর আরোপ করা হয় এবং যারা কম আয় করার থেকে কম হারে আয় সংগ্রহ করা হয়, অর্থাৎ সম্পদের সুষম বন্টন করা হয়ে থাকে। সঞ্চয় বিনিয়োগ আয়কর ধার্যের মাধ্যমে সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধি পায়। আয়কর অধ্যাদেশে বিনিয়োগ ভাতার উপরে কর রেয়াত পাওয়া যায়, অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগ করে
যে যত বেশি বিনিয়োগ করবে তত শর্ত অনুযায়ী তত বেশি কর রেয়াত পাওয়া যাবে। সামাজিক ন্যায় বিচার। আয়করের একটি অন্যতম উদ্দেশ্য হলো ধনীদের নিকট থেকে অধিকারে কর সংগ্রহ করে সামাজিক ন্যায় বিচার কল্যাণ সাধন করা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নাগরিক সচেতনতা বৃদ্ধি। আয়কর আরোপের ফলে নাগরিক সচেতনতা বৃদ্ধি পায়। শিল্প উন্নয়ন। শিল্প উন্নয়নের মাধ্যমে এবং কল্যাণমূলক কাজের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করে আয়করের একটি অন্যতম উদ্দেশ্য। বেকার সমস্যার সমাধান। কল্যাণমূলক কাজের মাধ্যমে সরকার বেকার সমস্যার সমাধান করে থাকে। সমাজের শিল্প সংরক্ষণ। শিল্প সংরক্ষণের উদ্দেশ্য আয়কর ধার্য করা হয়। এই উদ্দেশ্যে দেশীয় শিল্প উৎপাদনের পণ্যের উপর কম হারে এবং বিদেশি শিল্পের উৎপাদিত পণ্যের উপরে অধিক হারে কর ধার্য করা হয়। আয়কর ধার্যের গুরুত্ব আমরা এবার দেখি। সরকারি ব্যয় নির্বাহ তথা সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্র পরিচালনা সহ নানাবিধ কার্য সম্পাদনে প্রচুর অর্থের প্রয়োজন হয়। কর ধার্যের মাধ্যমে সরকার রাজস্ব আয় বিরাট অংশ জোগাড় করতে পারে। তাই আয়কর ধার্যের গুরুত্ব অপরিসীম। নিম্নে আয়কর ধার্যের গুরুত্ব তুলে ধরা হলো। রাজস্ব তহবিল গঠন। সরকারকে নানাবিধ কাজ সম্পাদনের জন্য রাজস্ব তহবিল গঠন করতে হয়। আয়কর সরকার রাজস্ব তহবিল গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। সম্পদের সুষম বন্টন, যেটা আমরা আগে বলেছি। সম্পদের সুষম বন্টন আয়কর গুরুত্বপূর্ণ। সরকার ধনীদের কাছ থেকে অধিক হারে এবং গরিবদের কাছ থেকে কম হারে আয়কর সংগ্রহ করে থাকে এবং এমন ক্ষেত্রে ব্যয় করা হয় যেন সম্পদের সুষম বন্টন হয়ে থাকে। ন্যায় বিচার প্রতিষ্ঠা। সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সরকারের গুরুত্বপূর্ণ কাজ। এই গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনে আয়কর অগ্রণী ভূমিকা রাখে। শ্রেণীভেদে আয় কম বেশি করার মাধ্যমে সরকার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে থাকে। সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা। একটু আগে যেটা আমরা বলেছিলাম আগের আলোচনায়, অর্থাৎ 1984 সালে আয়কর অধ্যাদেশে বিনিয়োগ ভাতার যে বিধানটা বলা হয়েছে, সেখানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগ ও সঞ্চয়ের মাধ্যমে কর রেয়াতের ব্যবস্থা রয়েছে। আর এটা আমাদের সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। অর্থনৈতিক উন্নয়ন। আয়কর অর্থনৈতিক উন্নয়নের সহায়ক। অর্থনৈতিক উন্নয়ন বলতে মূলত মাথাপিছু আয় প্রবৃদ্ধির হার বৃদ্ধিকে বোঝায়। সরকার আয়কর ধার্য করে ব্যাপক শিল্পোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে উৎপাদন ও বৈদেশিক বাণিজ্যের ধনাত্মক প্রভাব এনে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। সামাজিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নে সহায়তা করে আয়কর অধ্যাদেশের মাধ্যমে ধার্যের মাধ্যমে সংগৃহীত রাজস্ব দ্বারা সরকার নানাবিধ সামাজিক কার্যকলাপ করে থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, রাস্তাঘাট, নিরাপত্তা ইত্যাদি কাজে ব্যয় করে থাকে। সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। আয়কর ধার্যের মাধ্যমে সর্বস্তর জনগণের সচেতনতা বৃদ্ধি পায়, কারণ আয়কর প্রদান করতে হবে জনগণ রাষ্ট্রীয় ব্যয় নির্বাহে সরাসরি অংশগ্রহণ করে, তাই সেই অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তাও জনগণ জানার অধিকার আছে। ফলে জনগণের সচেতনতা বৃদ্ধি পায়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় দেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা অপরিসীম। আমরা এবার দেখব আয়কর কর্তৃপক্ষ। 1984 সালে আয়কর অধ্যাদেশ অনুযায়ী দেশের 3 ধারা অনুযায়ী আয়কর কর্তৃপক্ষ বলতে শুধু প্রশাসনিক কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে, কিন্তু 3 ধারা কার্যাবলী বিশ্লেষণ করলে 11 ধারা অনুযায়ী গঠিত বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আয়কর কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হয়। আয়কর কর্তৃপক্ষের কার্যবলী 2 ভাগে ভাগ করা হয়। প্রশাসনিক কর্তৃপক্ষ। 1984 সালে আয়কর অধ্যাদেশের 3 ধারার বিধানাবলী সাপেক্ষে গঠিত কর্তৃপক্ষকে প্রশাসনিক কর্তৃপক্ষ বলে। এই কর্তৃপক্ষ বাংলাদেশের সর্বস্তরের কর প্রশাসন সংক্রান্ত কার্যাবলী ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে, যার ফলে সঠিক করদাতা চিহ্নিতকরণ, করদাতা শ্রেণীবিভক্তিকরণ, মোট আয় ও মোট কর দায় নির্ণয়করণ এবং কর আদায় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়।
বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। 1984 সালে আয়কর অধ্যাদেশের 11 ধারা অনুযায়ী বিচার কার্য পরিচালনার জন্য যে কর্তৃপক্ষ গঠিত হয় তাকে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বলে। প্রশাসনিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের সাথে একমত পোষণ না করে কোনো করদাতা যে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ আপত্তি পেশ করে এবং সে অনুযায়ী যে কর্তৃপক্ষ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হন তাকে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বলে। আর ইনকাম আয়কর কর্তৃপক্ষের আমরা 6 আকারে দেখতে পারি। এখানে বলা আছে মূলত 2 ধরনের আয়কর কর্তৃপক্ষ রয়েছে, প্রশাসনিক কর্তৃপক্ষ এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে ধারাগুলো রয়েছে আমাদের, সেটা আমরা দেখতে পারি। এক হলো জাতীয় রাজস্ব বোর্ড, টপ পর্যায়ে রয়েছে সর্বোচ্চ কর্তৃপক্ষ এটি। আর মধ্যম সারির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো প্রধান কর কমিশনার বা চিফ কমিশনার অফ ট্যাক্সেস। এরপর রয়েছে মহাপরিচালক পরিদর্শন কর অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ইন্সপেকশন ট্যাক্স। রয়েছে কর কমিশনার, বৃহদাকার কর প্রদানকারী ইউনিট জন্য রয়েছে কমিশনার অফ ইনকাম ট্যাক্স, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট। এরপর রয়েছে মহাপরিচালক প্রশিক্ষণ, ডিরেক্টর জেনারেল ট্রেনিং। এরপর রয়েছে মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, ডিরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এরপর রয়েছে কর কমিশনার, কমিশনার অফ ট্যাক্সেস। আর রয়েছে অতিরিক্ত কর কমিশনার অথবা পরিদর্শন অতিরিক্ত কর কমিশনার, এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস আর ইন্সপেক্টিং এডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস। এগুলো হলো মধ্যম সারির কর্তৃপক্ষ। শেষ বটম অর্থাৎ প্রান্তিক সারির যে আমাদের কর্তৃপক্ষ রয়েছে তার মধ্যে রয়েছে যুগ্ম কর কমিশনার বা পরিদর্শন যুগ্ম কর কমিশনার, জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস অথবা ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। এরপর রয়েছে উপকর কমিশনার অর্থাৎ ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। এরপর রয়েছে সহকারী কর কমিশনার বা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস। এরপর রয়েছে কর আদায়কারী অফিসার, ট্যাক্স রিকভার অফিসার, আমরা সংক্ষেপে বলি টিআরও। এরপর রয়েছে অতিরিক্ত সহকারী কর কমিশনার বা এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস ডিএসিটি। সর্বশেষ রয়েছে কর পরিদর্শক বা ইন্সপেক্টর অফ ট্যাক্সেস। এবার আমরা দেখি বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মধ্যে কি রয়েছে। অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ইনি সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। এরপর রয়েছে কর কমিশনার আপিল অর্থাৎ অ্যাপিলেট কমিশনার অফ ট্যাক্সেস। পরবর্তী যিনি রয়েছেন তিনি হলেন অতিরিক্ত কর কমিশনার আপিল, অ্যাপিলেট অ্যাডিশনাল কমিশনার অফ ট্যাক্সেস। সর্বশেষ রয়েছে যুগ্ম কর কমিশনার আপিল অর্থাৎ অ্যাপিলেট জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস। এই হলো আমাদের আয়কর অথরিটি বা কর্তৃপক্ষের নির্ধারিত ছক। ধন্যবাদ জানানোর আগে তোমাদের বলে দিচ্ছি আমরা যথারীতি আমাদের প্রথম লেকচার যে বলেছিলাম অর্থাৎ আমরা বালা এসকে এন্ড আদার্স এর ট্যাক্স লস এন্ড প্রফেশনাল প্র্যাকটিস এই বইটি অনুসরণ করব বা দেখব। পাশাপাশি আমাদের দেশে যে বইগুলো আছে মিলিনিয়াম পাবলিকেশনস বা কমার্স পাবলিকেশনস বা গ্রন্থকুটির, এদের বাজার যে বইগুলো আছে আমরা সেগুলোকে আমাদের ব্যবহারিক প্র্যাকটিসের জন্য ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।